হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো চলো আজকের আমাদের সেট 30 নিয়ে আলোচনা। ঠিক আছে, জুডিশিয়ারির ওপর মেনলি মিসলেনিয়াস কোশ্চেন আছে, জুডিশিয়ারি প্লাস আরো আলাদা কোশ্চেন আছে। চলো শুরু করা যাক। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয়স, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয় করে কি কি? অরিজিনাল জুরিসডিকশন, অ্যাডভাইসারি জুরিসডিকশন, অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভাইসারি জুরিসডিকশন, অরিজিনাল অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভাইসারি জুরিসডিকশন। আচ্ছা, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অরিজিনাল, অ্যাপিলেট এবং অ্যাডভাইসারি জুরিসডিকশন তিনটেই কাজ করে। ঠিক আছে, অরিজিনাল জুরিসডিকশন যদি দেখি, আন্ডার আর্টিকেল 131, 131 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট কি এনজয় করে, যে কোনো, ধরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস ওয়ান অর মোর স্টেটের মধ্যে ডিসপুট হলো, সেটা কিসের মধ্যে যাবে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে যাবে। বা দুটো স্টেটের নিজেদের মধ্যে কোনো ডিসপুট তৈরি হলো, সেটাও আমাদের সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে যাবে। অ্যাডভাইসারি জুরিসডিকশন কি? অ্যাডভাইসারি জুরিসডিকশন হচ্ছে 143, তোমাদের খুব প্রিয় একটা নাম্বার। ঠিক আছে, অ্যাডভাইসারি জুরিসডিকশন হচ্ছে প্রেসিডেন্ট অ্যাডভাইস সিক করতে পারে বা অ্যাডভাইস চাইতে পারে কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে, কোনো একটা কোশ্চেন অ্যারাইজ হলে। ঠিক আছে, এটা হচ্ছে 143 নম্বর আর্টিকেল, যেটা তোমাদের খুব ফেভারিট নাম্বার। তো ওইভাবেও মনে রাখতে পারো, অ্যাডভাইসারি জুরিসডিকশন অর্থাৎ একটা সম্পর্ক আছে প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে। আর অ্যাপিলেট জুরিসডিকশনের আন্ডারে অনেক রকম আর্টিকেল আছে, যেমন আর্টিকেল 132, 133, 136, সবগুলো হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশনের মধ্যে পড়ে। অর্থাৎ লোয়ার কোর্ট তার, যদি লোয়ার কোর্টের কোনো রায় যদি পছন্দ না হয়, তাহলে হায়ার কোর্টে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। সেটাই হচ্ছে অ্যাপিলের জুরিসডিকশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে তিনটে জুরিসডিকশন আমরা দেখে নিলাম। চলো, দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, the power of the Supreme Court to decide in the case of a dispute between two or more states is called, যেটা আগের কোশ্চেনেই বললাম, আন্ডার আর্টিকেল 131, যদি দুটো ডিসপুট তৈরি হয় বিটুইন টু অর মোর স্টেটস, দুটো স্টেট অথবা তার অধিক স্টেটের মধ্যে যদি ডিসপুট তৈরি হয়, সেটা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে, আন্ডার আর্টিকেল 131। ঠিক আছে, অ্যাডভাইসারি জুরিসডিকশন আমরা আলোচনা করেছি আগের স্লাইডে, 143 নম্বর আর্টিকেল, যেটা প্রেসিডেন্ট অ্যাডভাইস চাইতে পারে সুপ্রিম কোর্টের ব্যাপারে, সুপ্রিম কোর্টের কাছে কোনো একটা কোশ্চেন অ্যারাইজ করলে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো, অর্থাৎ এনাদের মধ্যে কোন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করেছেন? আমরা জানি, যদি প্রেসিডেন্টের পোস্ট ভ্যাকেন্ট থাকে, তাহলে সেই জায়গায় কে বসে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুজনের পোস্টই যদি ভ্যাকেন্ট থাকে, এও নেই এও নেই, তাহলে তখন আমাদের প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাক্ট করবেন? তখন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক বেসিক কনসেপ্ট যেটা। আচ্ছা, এখানে হচ্ছে জাস্টিস এম হৃদয়তুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের অ্যাক্টিং চিফ জাস্টিস, সরি, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন যখন ইনি চিফ জাস্টিস ছিলেন। কেমন না, আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন। ঠিক আছে, ইনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। তো ইনি প্রেসিডেন্ট থাকাকালীন মারা যান। ঠিক আছে, মারা যাওয়ার পরে ভিভি গিরি, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি হয়ে যান অ্যাক্টিং প্রেসিডেন্ট। এবার অ্যাক্টিং প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হতে গেলে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে ওনাকে আবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়তে হবে। তো সেই কারণে ইনি রেজিগনেশন দিয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়ছিলেন। তখন আমাদের চিফ জাস্টিস ছিলেন জাস্টিস এম হৃদয়তুল্লাহ। ঠিক আছে, তো এই যে কদিন উনি ইলেকশনে ছিলেন রেজিগনেশন দিয়ে, সেই কদিন উনি অ্যাজ এ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। জুলাই থেকে আগস্ট 1969, 1969 সালের জুলাই থেকে আগস্ট মাস অব্দি উনি অ্যাজ এ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ওকে, চলো, the writ is issued by the High Court or Supreme Court when a lower court has considered a case going beyond its jurisdiction, অর্থাৎ কোন একটা হাইকোর্ট বা লোয়ার কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি দেখে যে লোয়ার কোর্টের কোন একটা জুরিসডিকশন তার জুরিসডিকশনের আওতার বাইরে চলে যাচ্ছে, তাহলে কোন ধরনের সরি রিট জারি করতে পারেন? ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সার্টিওরি, প্রহিবিশন। আচ্ছা, ম্যান্ডামাস
এইটার মানে অর্থ হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, কি কমান্ড করবে না, কোনো পাবলিক অথরিটি বা ইন্ডিভিজুয়াল পার্সন যদি কোনো পাবলিক ডিউটি না করে, তাহলে সুপ্রিম কোর্ট তাকে কমান্ড করবে তার ডিউটিটা পারফর্ম করার জন্য। এটা হচ্ছে ম্যান্ডামাস। কোয়ারেন্টো, কোয়ারেন্টোর মিনিং হচ্ছে বাই হোয়াট অথরিটি, বাই হোয়াট অথরিটি, অর্থাৎ কোনো একজন সে যদি এলিজিবল না হয় তার পোস্টটা হোল্ড করার জন্য, পাবলিক পোস্ট হোল্ড করার জন্য, অর্থাৎ তার যদি রিটায়ারমেন্টের পর সে যদি হোল্ড করে, কিংবা আফটার রেজিগনেশন সে যদি হোল্ড করে, তাহলে সুপ্রিম কোর্ট এই রিটটা জারি করতে পারে বাই হোয়াট অথরিটি হি ইজ হোল্ডিং দ্য পোস্ট, অর্থাৎ কোন অথরিটিতে সে সেই পোস্টটা হোল্ড করছে, সেটাই হচ্ছে কোয়ারেন্টো। ওকে, এরপরে আমরা দেখবো সাটিওররি। সাটিওররি হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্টিফিকেট বলতে পারো, ঠিক আছে, সার্টিফিকেট। এটা কখন হয় না, এটা হচ্ছে ধরো কোনো লোয়ার কোর্ট, তার যে জুরিসডিকশন চলছিল সেই জুরিসডিকশন কমপ্লিট, অর্থাৎ রায় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেই রায়টা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মানে হায়ার কোর্ট যারা, তারা মনে করলো যে এটা ঠিকঠাক নয়, তাহলে তারা কি করবে, সার্টিফাই করবে যে ওই কেসটা হায়ার কোর্টে নেওয়ার জন্য। এটা হচ্ছে সার্টিওররি আফটার কমপ্লিটিশন অফ এ কেস, ঠিক আছে, এটা কিন্তু কেস কমপ্লিটিশনের পর। আর এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের প্রহিবিশন। এখানে কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে যে কোনো একটা কেস চলাকালীন, রানিং কেস অর্থাৎ জুরিসডিকশন চলছে, সেই সময় যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মানে হায়ার কোর্টের মনে হয় যে এটা জুরিসডিকশনের বাইরে চলে যাচ্ছে, তাহলে সেটা কি করতে পারে, সে প্রহিবিট করতে পারে। ঠিক আছে, যে এটা তোমার জুরিসডিকশনের বাইরে, এটা তুমি আর কন্টিনিউ করতে পারবে না, এটা আমাদের হায়ার কোর্টের আন্ডারে চলে আসবে। এটা কেস চলাকালীন কন্টিনিউয়াস প্রসেসে। আর সার্টিওররিটা হচ্ছে আফটার কমপ্লিটিশন অফ দ্য কেস, কেসটা যখন কমপ্লিট হয়ে যাবে, রায়দান হয়ে যাবে, তারপরে রিভিউ হিসেবে আমাদের হায়ার কোর্টে যেতে পারবে। ওকে, চলো, by which of the following acts were the high courts of Bombay, Madras and Calcutta established? আচ্ছা, by the Indian High Courts Act 1861, 1862 খ্রিস্টাব্দে আমাদের বোম্বে, মাদ্রাস এবং ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশ হয় ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট 1861 এর আন্ডারে। ঠিক আছে, এ কমন হাইকোর্ট ফর টু অর মোর স্টেটস ক্যান বি এস্টাবলিশড, অর্থাৎ দুই অথবা তার বেশি স্টেটের ক্ষেত্রে যে কমন হাইকোর্ট হয়, সেটা কার আন্ডারে, মানে কে ঠিক করবে, ঠিক আছে। A law passed by Parliament, an order of the Supreme Court of India, an order of the President of India, an amendment to the Constitution of India. আচ্ছা, এটা হচ্ছে ঠিক করেন আমাদের পার্লিয়ামেন্ট, ঠিক আছে। এ ল পাস বাই দ্য পার্লিয়ামেন্ট, অর্থাৎ আর্টিকেল 231 যদি আমরা দেখি, 231 এ বলা আছে যে পার্লামেন্ট যদি মনে করে, যদি প্রয়োজন মনে করে, তাহলে দুটো স্টেট বা দুটো ইউটির একটা কমন হাইকোর্ট তৈরি করতে পারে বাই ল পাস করে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 231-এ বলা আছে। দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট হোল্ড অফিস। আচ্ছা, হাইকোর্টের জাজ, এখানে দেখো হাইকোর্টের জাজ, এই পয়েন্টটা আমি কেন মার্ক করছি, সুপ্রিম কোর্টের যদি জাজ হয়, তাহলে তারা কিন্তু 65 ইয়ার্স অব্দি এই প্রভিশনটা উপভোগ করতে পারে, অর্থাৎ 65 ইয়ার্স হচ্ছে তাদের মানে রিটায়ারমেন্ট এজ। আর হাইকোর্টের ক্ষেত্রে এটা হয়ে যায় 62 ইয়ার্স, অর্থাৎ হাইকোর্ট হচ্ছে 62 বছর বয়সে, টিল দে হ্যাভ অ্যাটেন্ড 62 ইয়ার্স অফ দ্য এজ। তাহলে হাইকোর্টের ক্ষেত্রে আমরা কত দেখলাম, 62, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা কত দেখলাম, 65 বছর। ঠিক আছে, the additional judge of High Court can be appointed for a temporary period not exceed। আচ্ছা, additional judge আমাদের যে হাইকোর্টের টেম্পোরারি পিরিয়ডের জন্য অ্যাপয়েন্ট হতে পারে আন্ডার আর্টিকেল 224 সাবক্লজ 1। ঠিক আছে, এবং এখানে বলা আছে এই পিরিয়ডটা, এই 224 আর্টিকেল 224 সাবক্লজ 1-এই বলা আছে এই পিরিয়ডটা 2 ইয়ার্স এর বেশি এক্সিড করতে পারবে না। ঠিক আছে, অ্যাডিশনাল জাজ হিসেবে হাইকোর্টে অ্যাপয়েন্ট করা যেতে পারে, কিন্তু সেটা 2 বছরের বেশি আমাদের এক্সটেন্ড করা যাবে না। Under which of the following articles additional and acting judges can be appointed? Additional and acting judges can be appointed under Article 220, অর্থাৎ 220 নম্বর আর্টিকেলের আন্ডারে অ্যাডিশনাল
বা অ্যাক্টিং জাজেস আমাদের অ্যাপয়েন্ট করা যায়। আর্টিকেল 224 আমাদের হাইকোর্টের আর্টিকেল, যেটা আগের স্লাইডেই আমরা দেখলাম যে অ্যাডিশনাল জাজ হাইকোর্টে কিভাবে অ্যাপয়েন্ট করা যায়। ঠিক আছে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেইন জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট অফ এ স্টেট, অর্থাৎ এদের মধ্যে কোনটা হাইকোর্টের মেইন জুরিসডিকশনের মধ্যে পড়ছে না? অ্যাডভাইসরি জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, সুপারভাইসরি জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন। আচ্ছা, এদের মধ্যে আমি যদি দেখি তাহলে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে হাইকোর্টের আছে, সুপারভাইজারি জুরিসডিকশন হাইকোর্টের আছে, অ্যাপিলেট জুরিসডিকশন অর্থাৎ সাবঅর্ডিনেট কোর্ট এবং লোয়ার কোর্ট যারা, ডিস্ট্রিক্ট কোর্ট যারা, তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারে, অ্যাপিলেট জুরিসডিকশনও আছে। কিন্তু অ্যাডভাইসারি জুরিসডিকশন যদি আমরা দেখি আন্ডার আর্টিকেল 143, এটা কিন্তু অনলি অ্যাভেলেবল, সরি, আন্ডার আর্টিকেল 143 অনলি অ্যাভেলেবল টু সুপ্রিম কোর্ট অ্যাডভাইসারি জুরিসডিকশনটা। বাকি অরিজিনাল জুরিসডিকশন কি? অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে আন্ডার আর্টিকেল 226, হাইকোর্ট আমাদের রিট পিটিশন জারি করতে পারে, যেটা আমরা জানি আন্ডার আর্টিকেল 226, তাই এটা হচ্ছে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন। সুপারভাইজারি জুরিসডিকশনও আছে, লোয়ার কোর্ট যারা, মানে সাবঅর্ডিনেট কোর্ট যারা, তাদের হচ্ছে হাইকোর্ট সুপারভাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে সুপারভাইজারি জুরিসডিকশন। আর অ্যাপিলেট কি? লোয়ার কোর্ট মানে ডিস্ট্রিক্ট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট যারা, তারা হায়ার কোর্ট অর্থাৎ হাইকোর্টে আপিল করতে পারে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাডভাইসারি জুরিসডিকশন ইজ নট এ মেন জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট। ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, আচ্ছা, ডিস্ট্রিক্ট জাজ স্টেটের ক্ষেত্রে অ্যাপয়েন্ট হবে বাই কার দ্বারা? গভর্নর দ্বারা। আন্ডার আর্টিকেল কত? 233। 233 নম্বর আর্টিকেলে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে গভর্নর আমাদের যে ডিস্ট্রিক্ট জাজ আছে তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সুপারভাইজারি জুরিসডিকশন যেটা হচ্ছে আমাদের হাইকোর্ট সাবঅর্ডিনেট কোর্ট গুলোকে সুপারভাইজ করতে পারে, সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল 227। ঠিক আছে, 226 মনে রাখবে, তারপর 227 মনে রাখবে, তাহলেই হয়ে যাবে অরিজিনাল জুরিসডিকশন আর সুপারভাইজারি জুরিসডিকশন। আর গভর্নর যে ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করবে, এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 233। Under which writs of the court sought to produce a person in the court suspected to the missing or in a custody, আছে, এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাসের মিনিং কি? হ্যাবিয়াস কর্পাসের মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, টু হ্যাভ দ্য বডি অফ, অর্থাৎ কাউকে যদি ডিটেন করা হয় তাকে কোর্ট বা ম্যাজিস্ট্রেটের সামনে প্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। ম্যান্ডামাস আমরা আগে পড়েছি, ম্যান্ডামাস কি? উই কমান্ড, কোয়ারেন্টো কি? বাই হোয়াট অথরিটি, আর সার্টিলরি কি? সার্টিফাই করা লোয়ার কোর্টকে। ঠিক আছে। আচ্ছা, হাইকোর্ট অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? আচ্ছা, হাইকোর্ট অফ আন্দামান নিকোবর এটা হচ্ছে আমাদের ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে একটা বেঞ্চ আছে, আন্দামান নিকোবর বেঞ্চ বলে, ওর আন্ডারে আছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে এই আন্দামান নিকোবর যে হাইকোর্ট সেটা আছে। ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট ইন ইন্ডিয়া? আচ্ছা, ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস যদি আমরা দেখি হাইকোর্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের লীলা সেঠ। ইনি 1991 হিমাচল প্রদেশের অ্যাজ এ চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট হন। আচ্ছা, লীলা সেঠ আমাদের ফার্স্ট হাইকোর্ট জাজও, ইনি হচ্ছেন দিল্লি হাইকোর্টের ফার্স্ট জাজ হন। ঠিক আছে, দিল্লি হাইকোর্টের ফার্স্ট জাজ, দিল্লি হাইকোর্ট ডিএইচসি লিখে দিচ্ছি, ফার্স্ট জাজ। আর মীরা সাহেব ফাতেমা বিবি আমরা যদি দেখি, ইনি হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্টের ফার্স্ট ওমেন জাজ। ঠিক আছে, লীলা শেঠ হচ্ছে আমাদের ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, প্লাস প্লাস ফার্স্ট ফিমেল মানে জাজ। ঠিক আছে, চিফ জাজ নয়, জাজ, দুটোই। জাজ যখন ছিলেন তখন কোথায় অ্যাপয়েন্ট হয়েছেন? দিল্লি হাইকোর্টে। আর চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট হন হিমাচল প্রদেশ হাইকোর্টে। আর মীরা সাহেব ফাতেমা বিবি যদি দেখি, ইনি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নন, ইনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন জাজ হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন ইন 1989। ঠিক আছে, এখনো অবধি সুপ্রিম কোর্টের কোনো মহিলা চিফ জাস্টিস হননি। ঠিক আছে, চলো। ইন হুইচ কান্ট্রি দ্য কনসেপ্ট অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ওয়াজ অরিজিনেট? আছে, পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা অরিজিনেট হয়েছে ইউএসএ তে, অর্থাৎ আমেরিকাতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই ব্যাপারটা অরিজিনেট হয়। ঠিক আছে।
হুইচ আর্টিকেল অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড, এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? 135 ফেডারেল কোর্টস জুরিসডিকশন, এটা ঠিক আছে। 137 রিভিউ অফ জাজমেন্টস বাই সুপ্রিম কোর্ট, এটাও ঠিক আছে। 138 এনলার্জমেন্ট অফ জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এটাও ঠিক আছে। 140, 140 তে এনফোর্সমেন্ট ডিগ্রি, এইটা ভুল আছে। 140 তে কি আছে? 140 তে আছে সাপ্লিমেন্টারি পাওয়ার অফ সুপ্রিম কোর্ট, সাপ্লিমেন্টারি পাওয়ার অফ সুপ্রিম কোর্ট, এটা আমাদের বলা আছে কোথায়? আর্টিকেল 140 তে, ঠিক আছে। রিভিউ পিটিশনের কথা কোথায় বলা আছে? 137 আর্টিকেলে। আচ্ছা, 138 এ এনলার্জমেন্ট অফ জুরিসডিকশনের কথা বলা আছে। চলো, দ্য স্টেট লেজিসলেচার কনসিস্ট অফ, স্টেট লেজিসলেচার কি কি নিয়ে কনসিস্ট? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গভর্নর, আর হচ্ছে আমাদের both A and B, none of the above। আচ্ছা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেচার যেটা, সেটা আমাদের কনসিস্ট হচ্ছে বোথ গভর্নর এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবং যাদের ক্ষেত্রে, যেসব স্টেটের ক্ষেত্রে, 6টা স্টেটের ক্ষেত্রে আমরা জানি লেজিসলেটিভ কাউন্সিল আছে, তো তাদের ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলও গ্রহণযোগ্য, ঠিক আছে। চলো তাহলে, আর আমরা পার্লামেন্টের ক্ষেত্রে যদি দেখি আন্ডার আর্টিকেল 79, তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট, আর কাউন্সিল অফ স্টেটস, এবং আমাদের লোয়ার হাউস মানে হচ্ছে লোকসভা, তিনটে নিয়েই আমাদের পার্লামেন্ট গঠিত, ঠিক আছে। হুইচ অ্যামাং দ্য ফলোইং হ্যাজ লেস দেন 60 মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদের মধ্যে কাদের 60 মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে? আচ্ছা, আন্ডার আর্টিকেল 170, 170 নম্বর আর্টিকেল যদি আমরা দেখি, কোন স্টেটের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার 500 এর বেশি এক্সিড করতে পারে না এবং 60 এর কম হতে পারে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, MLA 500 এর বেশি এক্সিড করতে পারে না এবং 60 এর কম হতে পারে না। কিন্তু ইন স্পেশাল কেস সিকিম, গোয়া এবং মিজোরাম, যেহেতু এদের পপুলেশন খুবই ছোট এবং আয়তনও খুবই ছোট, তার জন্য এই তিনটের ক্ষেত্রে, অল অফ দ্য অ্যাবভ এর ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার 60 র কম, ঠিক আছে। এটা স্পেশাল প্রভিশন। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ডিজলভড বাট অ্যাবলিশড, এদের মধ্যে কোনটাকে ডিজলভ করা যায় না কিন্তু অ্যাবলিশ করা যায়? হাউস অফ দ্য পিপল, হাউস অফ দ্য পিপল মানে হচ্ছে আমাদের লোকসভা, যেটাকে বলছে লোকসভা কোনোদিনই অ্যাবলিশ হতে পারে না, বাট ডিজলভ হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে, এক মিনিট, এখানে বলেছে ডিজলভও হবে না, অ্যাবলিশও হবে না, ঠিক আছে। কাউন্সিল অফ স্টেট যদি আমরা দেখি, কাউন্সিল অফ স্টেট মানে হচ্ছে আমাদের রাজ্যসভা, ঠিক আছে। রাজ্যসভা কোনোদিন ডিজলভ হতে পারে না, অ্যাবলিশও হতে পারে না, কারণ রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি, ঠিক আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা যদি দেখি, এটাও ডিজলভ হতে পারে কিন্তু অ্যাবলিশ হতে পারে না। কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল আমরা যদি দেখি, তাহলে পার্লামেন্ট আইন প্রণয়ন করে লেজিসলেটিভ কাউন্সিলটাকে অ্যাবলিশ করতে পারে, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি, বর্তমানে আমাদের 6টা স্টেটে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল আছে, বাকি কোনোটাতে নেই। 6টা স্টেট কি কি? আমরা যদি দেখি, ইউপি, বিহার দেখবো, ঠিক আছে। আচ্ছা, জোড়ায় জোড়ায় দেখবো, কারণ ইউপি, বিহার, এদিকে দেখবো মহারাষ্ট্র, কর্ণাটকা, ঠিক আছে। আরেকটা জোড় কি আছে? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, ঠিক আছে। এই 6টা স্টেটে হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল আছে, বাকি কোথাও কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল নেই। পার্লামেন্ট বাই ল বা বাই অ্যাক্ট এটাকে, লেজিসলেটিভ কাউন্সিলকে ডিজলভ করতে পারে, অ্যাবলিশ করতে পারে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, দুটোই ডিজলভ এবং অ্যাবলিশ করতে পারে। হুইচ ইজ দ্য আপার চেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া, আপার চেম্বার কাকে বলা হয়? লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গভর্নরস অফিস, নান অফ দ্য অ্যাবভ। তাহলে যদি আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে দেখি, সেন্ট্রালের ক্ষেত্রে কাউন্সিল অফ স্টেটস, কাউন্সিল অফ স্টেটস এটাকেই আমাদের আপার হাউস বলা হয়, ঠিক আছে, যেটাকে আমরা রাজ্যসভা বলি। আর হাউস অফ পিপল, হাউস অফ পিপল যেটা হচ্ছে আমাদের লোকসভা বলা হয়, এটাকে আমাদের লোয়ার হাউস বলা হয়। সেম ভাবে স্টেটের ক্ষেত্রে দেখি, যদি দেখি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা হচ্ছে আমাদের লোয়ার হাউস, এটা অনেকটা আমাদের সেন্ট্রালের লোকসভার মতো। আর লেজিসলেটিভ কাউন্সিল যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের আপার হাউস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
সেন্ট্রালের রাজ্যসভার মতো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। টাটা।